আমাদের সবারই তো নিজস্ব কিছু মতামত আছে, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমরা এই যে বিশ্বাসগুলো, এগুলো আসলে আসে কোত্থেকে? আজ আমরা ঠিক সেই অদৃশ্য শক্তিটা নিয়েই কথা বলবো, যাকে বলে আইডিওলজি বা ভাবাদর্শ। চলুন এই জিনিসটার ভেতরের গঠনটা একটু কাছ থেকে দেখা যাক। মানে আমরা যে ভাবি কোনটা ঠিক কোনটা ভুল, বা ধরুন আমাদের পছন্দের রাজনৈতিক দল, আমাদের জীবনযাপনের ভঙ্গি, এইসব ধারণা কি আসলেই পুরোপুরি আমাদের ব্যক্তিগত, নাকি এর পেছনে আরও বড় কোনো একটা নকশা কাজ করছে? ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আমরা ঢুকে পড়ব ভাবাদর্শের জগতে। তো এই যে এত কথা বলছি আইডিওলজি বা ভাবাদর্শ নিয়ে, জিনিসটা আসলে কি? চলুন একদম সহজ একটা সংজ্ঞা দিয়ে শুরু করা যাক। ভাবাদর্শকে বলতে পারেন একটা সমাজের অদৃশ্য অপারেটিং সিস্টেমের মতো। মানে এটা এমন একটা ব্লুপ্রিন্ট যা আমাদের রাজনীতি, আইন, নৈতিকতা, এমনকি আমাদের প্রতিদিনের ছোট ছোট বিশ্বাস পর্যন্ত সব কিছুকে একটা নির্দিষ্ট ছাঁচে ফেলে দেয়। এক কথায় বলতে গেলে এটা হলো সেই চশমাটা যেটা চোখে দিয়ে আমরা পুরো দুনিয়াটাকে দেখি। তবে এই ভাবাদর্শের ধারণাটা যে সব সময় সবাই খুব পছন্দ করেছে তা কিন্তু না। যেমন ধরুন ফরাসি সম্রাট নেপোলিয়নের কথা। তিনি এই আইডিওলজিস্ট বা ভাববাদীদের একদমই সহ্য করতে পারতেন না। তার মতে এই দার্শনিকদের বড় বড় তত্ত্বকথা বাস্তব কাজের ক্ষেত্রে খালি ঝামেলাই তৈরি করে, আর কিছু না। কিন্তু দেখুন, কোনো ভাবাদর্শই কিন্তু এমনি এমনি বা শূন্য থেকে তৈরি হয় না। প্রত্যেকটা যুগেরই নিজস্ব একটা প্রভাবশালী ভাবাদর্শ থাকে। ব্যাপারটা বোঝার জন্য চলুন একটা দারুণ উদাহরণ দেখি। ধনতন্ত্রের উত্থানের সময়টা ধরুন 17-18 শতকের ইউরোপের কথা। তখন সেখানে একটা বিশাল ওলটপালট চলছে। পুরনো যে সামন্ততান্ত্রিক ব্যবস্থা সেটা ভেঙে পড়ছে, আর তার জায়গায় জন্ম নিচ্ছে ক্যাপিটালিজম বা ধনতন্ত্র। এই নতুন ব্যবস্থার চালকের আসনে কারা? উদীয়মান বুর্জোয়া শ্রেণী, মানে ব্যবসায়ী, কারখানার মালিক, পুঁজিপতিরা। এখন তাদের তো এই নতুন ক্ষমতাটা ধরে রাখতে হবে, তাই না? আর সেটাকে সবার চোখে সঠিক প্রমাণ করার জন্য তাদের একটা নতুন ধরনের চিন্তাভাবনার কাঠামো দরকার ছিল। আর সেই নতুন ভাবাদর্শের যে প্রতিশ্রুতিগুলো ছিল, সেগুলো ছিল অসাধারণ। বলা হলো থাকবে মুক্তবাজার, থাকবে অবাধ প্রতিযোগিতা, থাকবে নিজের ইচ্ছে মতো চুক্তি করার স্বাধীনতা। সবার মাথায় ঢুকিয়ে দেওয়া হলো যে এই সিস্টেমে মালিক শ্রমিক সবারই ভালো হবে, আর ব্যক্তিগত মুনাফার চেষ্টাই কিন্তু পুরো সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। দারুণ একটা স্বপ্ন, তাই না? কিন্তু এই যে স্বাধীনতার এত সুন্দর একটা প্রতিশ্রুতি, এর আড়ালে আসলে কি লুকিয়েছিল? গল্পটা কি আসলেই ততটা সুন্দর ছিল যতটা শোনানো হচ্ছিল? চলুন এবার একটু গভীরে ঢোকা যাক। কার্ল মার্কস এই ব্যাপারটাকে নিয়ে রীতিমতো ব্যঙ্গ করেছিলেন। তিনি বলেছিলেন, এই ধনতান্ত্রিক বাজার ব্যবস্থা নাকি মানুষের সহজাত অধিকারের এক স্বর্গোদ্যান, যেখানে শুধু স্বাধীনতাই আছে, আর আছে সাম্য। বুঝতেই পারছেন, তার এই শ্লেষের আড়ালেই কিন্তু লুকিয়েছিল এক কঠিন বাস্তবতা। আর এখানেই পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যায়। একদিকে দেখানো হচ্ছিল স্বাধীনতা আর সাম্যের এক দারুণ ঝলমলে ছবি, আর অন্যদিকে মার্কসের চোখে এর পেছনের আসল বাস্তবতাটা ছিল শোষণ আর শ্রেণী সংগ্রামের। তার মতে এই ভাবাদর্শের প্রধান কাজই ছিল এই কুৎসিত সত্যিটাকে সুন্দর একটা মোড়কে লুকিয়ে রাখা। মার্কস এই অবস্থাকে একটা নাম দিয়েছিলেন ফলস কনসিয়াসনেস বা ভ্রমভ্রান্ত চেতনা। ভাবুন তো, এটা এমন একটা মানসিক অবস্থা যেখানে মানুষ নিজের পায়ের শেকলকেই স্বাধীনতার অলংকার বলে ভুল করে। তারা এমন সব নিয়মকানুন বা বিশ্বাসকে আঁকড়ে ধরে রাখে, যেমন ধরুন ব্যক্তিগত সম্পত্তির অধিকার, যা আসলে দিন শেষে তাদের শোষকদেরই আরও শক্তিশালী করে তোলে। আচ্ছা, কিন্তু প্রশ্ন হলো, এই ভাবাদর্শ একটা সমাজে ঠিক কিভাবে কাজ করে? কিভাবে এটা আমাদের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করে? এই প্রক্রিয়াটা বোঝানোর জন্য মার্কস একটা অসাধারণ মডেল দিয়েছিলেন। তিনি সমাজকে দুটো ভাগে ভাগ করেছেন, ভিত্তি বা বেস, আর উপরিকাঠামো বা সুপারস্ট্রাকচার। চলুন এই মডেলটা একটু বুঝে নেওয়া যাক। তো এই মডেলটা অনেকটা একটা বিল্ডিং বানানোর মতো। সবার নিচে থাকে ভিত্তি বা বেস। এটা হলো সমাজের অর্থনৈতিক কাঠামো, মানে কিভাবে উৎপাদন হচ্ছে, কে উৎপাদন করছে, এই সব। আর এই অর্থনৈতিক ভিত্তির ওপরেই দাঁড়িয়ে থাকে বাকি সব কিছু, যেটাকে বলা হচ্ছে উপরিকাঠামো বা সুপারস্ট্রাকচার। এর মধ্যেই পড়ে আইন, রাজনীতি, সংস্কৃতি এবং হ্যাঁ,
আমাদের আজকের আলোচনার মূল বিষয় ভাবাদর্শ। তবে এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এই সম্পর্কটা কিন্তু একমুখী রাস্তা না। ব্যাপারটা এমন না যে শুধু ভিত্তিটাই উপরিকাঠামোকে তৈরি করে। না, উপরিকাঠামো কিন্তু উল্টো দিকে ভিত্তিকে প্রভাবিত করে। ওই যে বাড়ির উদাহরণটা দিলাম, ঠিক সেটার মতো। ভিত যেমন দেওয়ালকে ধরে রাখে, তেমনি দেওয়ালও কিন্তু ভিতের উপর একটা চাপ তৈরি করে, তাই না? এই দুয়ের মধ্যে যে একটা কনস্ট্যান্ট টানাপোড়েন চলে, তার মাধ্যমেই কিন্তু সমাজ ধীরে ধীরে বদলাতে থাকে। তাহলে এতক্ষণে আমরা এটা বুঝতে পারছি যে ভাবাদর্শ কোনো স্থির পাথরের মূর্তির মতো জিনিস নয়, বরং এটা একটা জীবন্ত রণক্ষেত্র, যেখানে সারাক্ষণ নানা রকম ধারণার মধ্যে লড়াই চলছে। চলুন এই ধারণার অন্তহীন সংগ্রামটা কিভাবে চলে সেটা একটু দেখি। এই রণক্ষেত্রে ভাবাদর্শের দুটো প্রধান ভূমিকা আছে এবং দুটোই একে অপরের বিরোধী। একদিকে আছে শাসক শ্রেণী, তারা ভাবাদর্শকে ব্যবহার করে একটা ঢালের মতো নিজেদের ক্ষমতা আর বর্তমান ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য। আর ঠিক তার বিপরীতে অন্যদিকে আছে শোষিত শ্রেণী, তারা সামাজিক পরিবর্তনের জন্য, এমনকি বিপ্লবের জন্য তাদের নিজস্ব ভাবাদর্শকে তলোয়ারের মতো ব্যবহার করে। তার মানে ভাবাদর্শের ময়দানটা সবসময়ই একটা সংগ্রামের জায়গা। মার্কসের পরেও আরও অনেক চিন্তাবিদ, যেমন লেনিন বা গ্রামসি, এই আলোচনাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। যেমন লেনিন বললেন, শুধু শ্রমিকরা জেগে উঠলেই হবে না, পরিবর্তনের জন্য তাদের পথ দেখাতে একটা সংগঠিত পার্টি দরকার। আবার গ্রামসি দেখালেন যে ভাবাদর্শ শুধু বইয়ের পাতার বড় বড় তত্ত্বেই সীমাবদ্ধ থাকে না, এটা লুকিয়ে থাকে আমাদের প্রতিদিনের সাধারণ কাণ্ডজ্ঞানের মধ্যে, এমনকি ছোটবেলায় শোনা রূপকথার গল্পের ভেতরেও। তাহলে সব আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আজকের এই দুনিয়ায় কোন অদৃশ্য ভাবাদর্শগুলো আমাদের সমাজকে চালাচ্ছে? কোন বিশ্বাসগুলো আমাদের নিজেদের অজান্তেই আমাদের প্রতিটি সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করছে? এই উত্তরটা সম্ভবত আমাদের সবাইকেই খুঁজে যেতে হবে।